কিছুদিন আগে আমরা সকলে জানি যে এআই ইম্প্যাক্ট সামিট হয়েছে ভারতে। ইম্প্যাক্ট মানে প্রভাব, আমরা জানি, বলে দিলাম। তো সেই এআই ইম্প্যাক্ট সামিট হয়েছে। এআই কি আমরা প্রায় সকলেই অ্যাটলিস্ট এইটুকু জানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমাদের দৈনন্দিন বা জীবনযাত্রার অনেক ক্ষেত্রে তার প্রয়োগ হচ্ছে এবং আগামী দিনে প্রায় সমস্ত ক্ষেত্রেই প্রয়োগ হবে। এবারে সেই নিয়েই সমস্ত কিছু নিয়ে আজকে একটু আলোচনা করব। আর যেটা সবার আগে প্রশ্ন উঠে আসে, অনেক কনফিউশন, অনেক আলোচনা, অনেক চিন্তা, ভয়, তো সবার আগে যে প্রশ্ন উঠে আসে সকলের মনে, বিশেষ করে যারা টেক ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তো বা সবে জব পেয়েছে, ইঞ্জিনিয়ারিং পাশ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে বা এই চাকরি জীবন শুরু করেছে, তো বা অনেকে দীর্ঘকাল ধরে আছে, এখনও হয়তো চাকরি জীবনের আরও 20 বছর বাকি আছে এরকম, বা কারোর 15 বছর বাকি আছে। তো প্রশ্ন হচ্ছে এআই কি জব খেয়ে নেবে, সবার আগে প্রথম প্রশ্ন। তো কোনো রকম ভনিতা, হ্যাঁ না কিন্তু পরন্তু না মানে ওই সেই এসব না করে যদি সোজা উত্তর হয় তাহলে হ্যাঁ অবশ্যই খেয়ে নেবে। এবার হচ্ছে তার লজিক দিচ্ছি, কথা বলছি, যুক্তি দিচ্ছি এবং নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও আমি বলছি কি কি ঘটছে চারিদিকে। তো এবারে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যদি এটা হয় যে কতটা পরিমাণ জব খেয়ে নেবে, তাহলে এটা একটা বিরাট পরিমাণ, এক্ষুনি যদিও বা না চোখে ধরা পড়ে, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে অনেক বিরাট পরিমাণে জব লস হতে পারে। কেন না, ওই অনেকে বলেন যে 2008 সালেও যে অত বড় ক্র্যাশ এসেছিল, বা যবে কম্পিউটার আবিষ্কার হলো বা ইন্টারনেট আবিষ্কার হলো, তারপরে 2008-এ অত বড় ক্র্যাশ এলো, তো তখন সেইটা দেখিয়ে অনেকেই হয়তো বলেন যে কি হয়েছে, তো সেদিনও অনেকে বলেছিল, সবাই বলেছিল জব চলে যাবে, সবাই চাকরিহারা হয়ে পড়বে, তা কি আমরা হয়ে গেছি? কত নতুন জব ক্রিয়েট হয়েছে, কম্পিউটার ইন্টারনেট যেরকম জব লস হয়েছে, কিন্তু অনেক নতুন জব ক্রিয়েট হয়েছে। কিন্তু এআই জিনিসটা সম্পূর্ণ কিন্তু আলাদা। তো সেই সময়ে যত না জব গেছে, তার নতুন জব ক্রিয়েট হয়েছে, এই সময়তে তার অনেক অনেক গুণ বেশি জব মানুষ হারাবে। এক্সিস্টিং জব কি আছে, নয় গভর্নমেন্ট জব আছে, নয় কোম্পানি জব আছে। বিশেষ করে তো কোম্পানি জবের ক্ষেত্রে যদি ধরে নিন একটা সেক্টরে 1000টা ছেলে মেয়ে কাজ করছে, সেই এআই এর জন্য 1000-এর থেকে 10 জনের হয়তো জব বেঁচে থাকবে, এটা একদম সত্যি। কিন্তু তার মানে কি এই যে একদমই নতুন জব ক্রিয়েট হবে না? হয়তো হবে, কিন্তু সেই নিয়ে এআই এর স্কিল শিখতে হবে সবাইকে, সেই লেভেলে স্কিল শিখতে হবে, তবে কিনা যাতে করে আপনি আপনার জব বাঁচাতে পারেন। আর কি নয়, মাল্টি স্কিল হতে হবে, যে একটা কোম্পানিতে যদি আমি এমপ্লয়ি, তাহলে আমার মধ্যে অনেক কিছু একসাথে দেখার ক্ষমতা আছে। এরকম না যে আমি একটা পার্টিকুলার জিনিসে কাজ করি, শুধু ওটার উপরেই আমার এক্সপিরিয়েন্স আছে আর শুধু ওটাই আমি জানি, তাহলে খুব সহজেই আমার জব চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এর ফলেও যা যা পরিবর্তন হবে, যা দিন আসতে চলেছে, আমাদের তো তার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ এই যে আমি সবসময় বলেছি যে রিসেট, ফাইন্যান্সিয়াল রিসেট হবে, যাই হবে ভারতের জন্য ভালো হবে, ভারত সুপার পাওয়ার, গ্লোবাল পাওয়ার হবে, সেগুলো তো ঠিক আছে, কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, লার্জ স্কেলে অটোমেশন, বিরাট বিরাট কাজ, প্রচুর পরিমাণে কাজ যদি এইভাবে অটোমেট হয়ে যায়, অটোমেশন হয়ে যায়, তারপরে আইটি, সফটওয়্যার, এই সব কারণে কিন্তু প্রচুর জব, যেরকম নতুন নতুন কিছু জব ক্রিয়েট হয়, কিন্তু প্রচুর পরিমাণে জবের যে প্রোফাইলস, সেগুলো কিন্তু বিনষ্ট হয়ে যায়। আর বিশেষ করে ভারতের মতো দেশ, যেখানে জনসংখ্যা হিসাবে সবাই যদি এটা ভাবতে থাকে যে আমরা পড়াশোনা করব, সার্টিফিকেট নেব, চাকরি করব, জব করব, জব মানে কি জয়েন আদার বিজনেস, মানে আমরা জব করব, চাকরি করব, তো সেইটা যদি মাথায় থাকে, তাহলে তো মানে এই যে অটোমেশন ফলে, আইটির ফলে যে এত এত প্রোফাইলের জব হাওয়া হয়ে যাবে, তারা তো বিপদে পড়বেই। বিশেষ করে আইটি সেক্টরে যারা কাজ করছে, এবং আইটি সেক্টরে যাদের যত বেশি হাই প্রোফাইল মাইনে, মানে বড় বড় ম্যানেজার, ডিরেক্টর, ভিপি, তাদের কাজ হচ্ছে দিনে আসা, 10টা করে মিটিং অ্যাটেন্ড করা, কনসালটেশন করা, ব্যাস এটাই হচ্ছে তাদের কাজ। এবার সেই জবগুলো, তারপর হচ্ছে এদিকে হচ্ছে যারা ডেস্ক জব করেন, মানে ধরুন কল সেন্টারে যারা কাজ করেন, তারা দিনে রিপিটেটিভ একই কাজ, তাদের কোনো কাজে নতুনত্ব নেই, তারা দিনের দিনে মানে সারা জীবন ধরে একই ধরনের কাজ করে যান, যে ফোন তোলা, একইভাবে প্রশ্ন করা বা একই, তো এগুলো তো খুব ইজিলি এআই দ্বারা রিপ্লেস হয়ে যাবে। আজকে যুক্তি কি বলে, ভারতের এই জনসংখ্যার বিচারে যদি দেখা যায়, তাহলে তো ভারত সরকারকে এআইকে ব্যান করে দিতে হবে, এআইকে ঢুকতে দেওয়া উচিত নয়। কারণ এত এত ভারতের জনসংখ্যার হিসাবে যদি এত জনসংখ্যার মানুষ যদি চাকরি হারায় এআই এর ফলে, কিন্তু অন্য অন্য দেশরা তো তাই করবে না, তারা জানে যে এআই তাদের দেশে দরকার, তারা প্রযুক্তিতে এগিয়ে যেতে চায়। এবার যদি ভারত ব্যান করে দেয় এআই, তাহলে তো প্রযুক্তিতে ভারত পিছিয়ে যাবে। আর আজকের দিনে কেন, চিরকালই তাই হয়ে এসছে, টেকনোলজি যার, ক্ষমতা তার। টেকনোলজিতে যদি
এগিয়ে থাকা না যায় তাহলে ক্ষমতায় কিন্তু পিছিয়ে পড়তে হয় এবং সবসময় ফলোয়ার হয়ে থাকতে হয়। মানে আমি অন্যকে ফলো করছি, অন্যের আজ্ঞা মেনে চলছি, আমি নিজে কিছু করতে পারছি না। অতীতের কথা ভাবি, মনে করি তাহলে এতকাল ধরে কি হয়েছে, চিরকাল অন্যের হাতের পুতুল হয়ে ভারতকে থাকতে হয়েছে। কারণ ওই ডিসিশন মেকিং নেওয়ার ক্ষমতায় বা ডিসিশন মেকিংয়ের সেই ক্ষমতা ভারতের ছিল না। আজকে ব্রিটিশদের হাতে ছিল সব টেকনোলজি পাওয়ার, সব পাওয়ার। সেই ব্রিটিশরা নিজেরা ডিসিশন নিয়েছে দেশ ভাগ হবে, আর ভারত শুধু সবসময় রিসিভিং এন্ডে থাকতে হয়েছে ভারতকে। মানে রিসিভিং এন্ড মানে সবসময় হাত পেতে নেওয়া, এছাড়া আর কিছু করার নেই। তো ব্রিটিশ ডিসিশন নিয়েছে দেশ ভাগ হবে, ভারত শুধু নেগোশিয়েট করে নিজেদের মতো করে কোনো রকমে নিজেদেরটা বাঁচিয়েছে কোনো রকমে। তো নেগোশিয়েট করেছে, পরবর্তীকালেও তাই হয়েছে। নানা জনে নানাভাবে ভারতকে এক্সপ্লয়েট করেছে এতকাল ধরে। এই যে রাশিয়া ইউএনএ ইনফ্লুয়েন্স করার জন্য রাশিয়ার ভেটো পাওয়ারের ভরসায় বসে থাকতে হয়েছে, ওদিকে পাকিস্তানের সমস্যার সমাধান করার জন্য আমেরিকার ভরসায় বসে থাকতে হয়েছে। আর এখনো অবধি তো আমাদের বড় বড় দেশভক্তরা, অনেক দেশভক্ত আমার সব কমেন্টে এসে এসে শুধু চায়নাকে দেখাতে থাকে। এতকাল তো ভারত কার হাতে ছিল, কাদের হাতে ছিল, সেগুলো তো দেখতে হবে। তো যাই হোক, তো সেই এআইতে যদি এগিয়ে না থাকে, এআই টেকনোলজিতে যদি ডিসিশন মেকিংয়ের ক্ষমতা ভারত নিজে না নেয়, পিছিয়ে পড়ে, তাহলে ভারতকে সেই আগামী দিনেও রিসিভিং এন্ডেই থেকে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা যদি ডিসিশন মেকিংয়ে না থাকি, তাহলে এই বিদেশি কোম্পানিরা সবসময় বসে রয়েছে রুলস, এআই এনে রুলস রেগুলেশন, ইচ্ছা মতো এআই এর ইনোভেশন সব কিছু আমাদের ভারতের যে এই বিরাট জনসংখ্যা এর ঘাড়ে কিভাবে চাপিয়ে দেবে তার জন্য রেডি হয়ে সবসময় বসে থাকে। আর ভারত যখন নিজের এআই টেকনোলজি নিজে তৈরি করবে, ডিসিশন মেকিংয়েরও ক্ষমতা রাখবে, তার মানেই হচ্ছে এই মানব কেন্দ্রিক ব্যবহারের দিক নির্দেশনা, মানে হিউম্যান সেন্ট্রিক ব্যবহার, সারা বিশ্বব্যাপী ভারতের ইনফ্লুয়েন্স বা ওয়ার্ল্ড ওয়াইড ইনফ্লুয়েন্স, তারপরে হচ্ছে বহির্বিশ্বে, এরপর হচ্ছে রুলস রেগুলেশনস, এই সমস্ত কিছুর উপরে ভারতের ডিসিশন মেকিং পাওয়ার থাকলে 140 কোটির মানুষেরও কিন্তু স্বার্থ রক্ষা হবে। যেরকম উদাহরণ হচ্ছে, আজকে যখন ইউরোপে যেই সময়তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্টার্ট হয়েছিল, ভারতের কাছে ডিসিশন মেকিং পাওয়ার ছিল না। তো কি করেছিল, ভারতকে ওই এক্সপ্লয়েট করা হয়েছিল, ভারতকে মার্কেট হিসাবে ইউজ করা হয়েছিল। আজকে যখন এই যুগ এসছে, এই রকম পরিবেশ সৃষ্টি হয়েছে যে মাল্টিপোলার ওয়ার্ল্ডের জন্য ভারত আবার ক্ষমতা পাচ্ছে যে নিজের ডিসিশন নিজে নিতে পারবে। তো এটাই হচ্ছে সময়, ভারতকে প্রমাণ করে দেখাতে হবে, লিডারশিপ দেখাতে হবে। আর 140 কোটি মানুষ সকলের আমাদের উচিত ভারত সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাকে আরো শক্তিশালী করা, যাতে ভারত আরো শক্তিশালী ডিসিশনও নিতে পারে। আর এই ভারতের এআই ইম্প্যাক্ট সামিটের উদ্দেশ্যই কিন্তু এইটাই ছিল যে ভারত জোর গলায় সকলের সামনে ডিসিশন মেকিংয়ে, এআই এর ডিসিশন মেকিংয়ে নিজের অংশীদারিত্ব ঘোষণা করে দিল। 47টা দেশ এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো এসে, এই যে 47 কান্ট্রিজ আর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, এরা এই নিউ দিল্লির যে ডিক্লেয়ারেশন সেটাকে মান্যতা দিয়েছে। এটাকে বলা যায় যে গ্লোবাল কনসেনসাস বা একটা গ্লোবাল সহমতি, যেখানে এটাই ঠিক হয়েছে যে এআই যেরকম এআইকে ইউজ করা হবে এই পুরো পৃথিবীর ইকোনমিক্যাল গ্রোথকে শক্তিশালী করার সাথে সাথে এটাও লক্ষ্য রাখতে হবে যেন এটা সমাজের ভালো কাজে লাগে। এই যে এআই সামিট, এআই ইম্প্যাক্ট সামিটের ভিশন কি ছিল, দূরদৃষ্টি, এটাই ছিল সর্বজন হিতায় সর্বজন সুখায়, মানে সকলের হিত, সকলের কল্যাণ, সকলের সুখের জন্য এআই থেকে যে বেনিফিট পাওয়া হবে সেইটা যেন সকলের সুখের কল্যাণের জন্য সেই বেনিফিটকে ভাগ করা হয় কোনো রকম ভেদাভেদ না করে। এর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বা ইন্টারন্যাশনাল কোঅপারেশন বলুন বা বন্ধু অংশীদারিত্ব, এই সকল কিছু ভীষণই দরকার। আর জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা, মানে সভারেন্টি রক্ষা করা, সেই সম্মান রাখা, এবং হচ্ছে এআইকে যাতে বিশ্বাসযোগ্য হিসাবে ইউজ করা যায় সেই দিকে খেয়াল রাখা। যে কয়েকটি পিলারের উপরে দাঁড়িয়ে এই সামিট হয়েছে, আমি কয়েকটা আলোচনা করছি। ডেমোক্রেটাইজিং এআই রিসোর্স, মানে এআই এর যে বেসিক ফাউন্ডেশনাল রিসোর্সগুলো তা যেন খুব সহজে অ্যাক্সেস করা যায়, লোকাল ইকোনমিকে স্ট্রং করার জন্য, লোকাল রেলিভেন্ট ইনোভেশন বা লোকাল ইকোনমি যাতে শক্তিশালী হয়, সবসময় যাতে শুধু ইম্পোর্ট করে আনা জিনিসের উপরে ভরসা করতে না হয়। এআই দ্বারা যে ইকোনমি ক্রিয়েট হবে, যতটা সম্ভব যেন গোটা দেশের ছেলে মেয়েদেরকে এই এআই এর জন্য যা যা স্কিল দরকার, স্কিলের উপরে আবার আবারও স্কিল, এই সব দরকার, সেই সমস্ত কিছুতে যেন গোটা দেশের ছেলে মেয়েদের যথাযোগ্য ট্রেনিং যেন সবসময় প্রোভাইড করা হয়। এআই এর রিসার্চে জোর দেওয়ার জন্য এই যে সায়েন্স ইনস্টিটিউশনসগুলো আছে তারা যাতে একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তৈরি করে তার সাহায্য পায় এআই এর রিসার্চের জন্য, সেটারও একটা জোর দেওয়া হয়েছে। এরপরে যেমন সোশ্যাল এম্পাওয়ারমেন্ট,
এআই এর এই ডিক্লেয়ারেশনে এটাও বলা হয়েছে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, রেজিলিয়েন্ট, এফিসিয়েন্ট এবং ইনোভেটিভ সমস্ত কিছুতে জোর দেওয়া হয়েছে। আর এতে পুরো 47টি কান্ট্রি এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনসগুলো কিন্তু এন্ডোর্স করবে। আর এই এআই আসার ফলে যে যারা আজকে আইটিতে কাজ করছে, টেক ইন্ডাস্ট্রিতে, যেতে শুধু তাদেরকেই স্কিল নিতে হবে তা তো নয়, সমস্ত সেক্টরে, ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার মানে কৃষিকাজ, ওদিকে এডুকেশন, সমস্ত জায়গায় যেখানে যেখানে এআই ব্যবহার হবে, আগামী দিনে সমস্তখানে এআই ব্যবহার হবে, তো সেই জায়গায় সবাইকেই স্কিল নিতে হবে। আর এমনকি এরকমও হবে যে কিছু বছর পর পর নতুন নতুন ইনোভেশন আবিষ্কার হবে বলে যে স্কিল আমি নিয়েছি আমাকে 5 বছর পরে আবার আরেকটা নতুন স্কিল নিতে হবে। তো পুরোটাই প্র্যাকটিক্যাল বেসড নলেজ, মানে আমার সত্যিকারের প্র্যাকটিক্যাল কাজ করার যে অভিজ্ঞতা আছে, নলেজ আছে, সেই রকম স্কিল নিতে হবে। যারা অনেকেই আমরা বহুকাল ধরে এরকম করেছি যে একটা সার্টিফিকেট নিয়ে যে হ্যাঁ ঠিক আছে সার্টিফিকেট নিয়ে নিলাম, ব্যাস আমার আগামী 30 বছরের কেরিয়ার সেট হয়ে গেল, সেই সার্টিফিকেটের সেই সেক্টরেই জব করব, এরকম দিন তো আর আগামী দিনে থাকবে না। যেরকম উদাহরণ হচ্ছে আগামী দিনে 4 দেওয়ালে যে আজকে শিক্ষকরা শিক্ষা দিচ্ছেন স্কুলে কলেজে, এরপরে তো এআই রোবট থাকবে যে সমস্ত রকম শিক্ষা দিতে পারবে, থিওরিটিক্যাল যা যা লাগবে। হয়তো ছেলেমেয়েরা শুধু প্র্যাকটিক্যাল করার জন্য স্কুলে যাবে একদিন, এরকম দিন আসবে। বা ধরুন ব্যাংকে আজকে ডিজিটাল আর ইউপিআই হয়ে যাওয়ার পরে, আর এই এত ডিজিটাল হয়ে যাওয়ার পরে তো আজকাল ব্যাংকে যাওয়া লোক প্রায় ছেড়েই দিয়েছে, সমস্ত কিছু ঘরে বসে বসে হয়ে যাচ্ছে, স্যালারি ঢুকে যাচ্ছে কি পেনশন ঢুকে যাচ্ছে, তারপরে ইউপিআই এর মাধ্যমে ট্রানজাকশন হয়ে যাচ্ছে, তো ব্যাংকের যেতেই হয় না। আর কিছু বছর ধরে তো আমরা জানি ব্যাংকে এখন শুধু ইন্স্যুরেন্সের কাজ হয়। তো তার জন্য বুদ্ধিমানেরা কি করবে, তাদের ছেলে মেয়েদের ছোটবেলা থেকে এখন থেকে কিন্তু সেদিকে খেয়াল রাখতে হবে যে পড়াশোনা করে সার্টিফিকেট জোগাড় করে চাকরি পাওয়ার জন্য নয়, চাকরিটাইকে টার্গেট রাখলে হবে না। স্কিল বেসড ট্রেনিং মানে এমন কিছু কিছু ছোটবেলা থেকে গ্রুম করা যে স্কিল আছে, প্র্যাকটিক্যাল নলেজ, কোনো কিছু প্র্যাকটিক্যালি কাজ করছে, স্কিল বেসড নলেজ, বা ছোটবেলা থেকে গ্রুম করা, যদি তার মধ্যে অন্ত্রপ্রেনার বা এন্টারপ্রেনার আপনারা যাই বলেন সেটার যদি স্বভাব গড়ে ওঠানো যায় বা সেটার দিকে যদি টেন্ডেন্সি থাকে, ঝোঁক থাকে যে সেলফ এমপ্লয়েড, নিজের কিছু একটা বিল্ড আপ করবো, সেই দিকে আমার খেয়াল রাখতে হবে। সেরকমভাবে আমি মানে বাচ্চাকে বড় করতে পারি। বা হচ্ছে ছোটবেলা থেকেই এরকম করা হলো যে একটা ছোট গ্রুপ তৈরি করা হলো, গ্রুপের মধ্যে ট্রায়াল এন্ড এরার চেষ্টা চরিত করে খেলার ছলে যে কিছু বিল্ড করার চেষ্টা, বা কিছু কার কীরকম ক্যাপাসিটি, কতটা পোটেনশিয়াল, সেখান থেকেও বেরিয়ে আসে যে ঠিক আছে যার একদমই স্কিল নেওয়ার ক্ষমতা নেই সে নয় জব করবে, আর কেউ থাকবে না দুনিয়াতে জব করার জন্য তা তো নয়। তো যার একদমই কোনো স্কিল থাকবে না বা সেভাবে স্কিল নিতে পারছে না, সেরকম কোনো স্কিল নেই, এটা হতেই পারে, এটা কোনো একটা খারাপ জিনিস নয় যে না ঠিক আছে অতটা স্কিলফুল নয়, তো সে জব করবে অন্যের আন্ডারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ওই ছোট গ্রুপের মধ্যে থেকে ট্রায়াল এন্ড এরারের মাধ্যমে বেরিয়ে আসবে যে কার কোন দিকে প্র্যাকটিক্যাল নলেজ বা প্র্যাকটিক্যাল স্কিলে কার কতটা করার ক্ষমতা কতটা বেশি। আর এটা ছোটবেলা থেকেই কিন্তু ট্রেনিং আর গ্রুমিং করতে হবে। এই সমস্ত এক্সপার্টরা এই ধরনের আলোচনাই কিন্তু আজকাল করছেন। ভারত সরকার কোন কোন সেক্টরে ইনভেস্ট করছে, কোন কোন সেক্টরকে প্রায়োরিটি দিচ্ছে, সেই দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে জন্য, বা কোন কোন কি স্কিম আনছে যাতে করে সেলফ এমপ্লয়মেন্ট, নিজের কোনো এন্টারপ্রেনারশিপ গড়ে তোলা যায়, বিল্ড করা যায়, তার জন্য কত কিছু স্কিম ভারত সরকার আনছে। পশ্চিমবঙ্গ বা অনেক রাজ্যে তো লাগু হয়েও গেছে, তারা তার সুবিধা নিচ্ছে, পশ্চিমবঙ্গবাসীকেও কিন্তু তার দিকে ভীষণভাবে খেয়াল রাখা উচিত। কদিন পরে আর 1-2 মাস পরে রেজিম চেঞ্জ হোক বা না হোক, হলে তো ভীষণই ভালো, তখন আপনি একটা অ্যাওয়ারনেস গড়ে উঠবে। আর যদি রেজিম চেঞ্জ দুর্ভাগ্যবশত নাও হয়, তাহলেও পশ্চিমবঙ্গবাসীকে রিকোয়েস্ট করব যে এত স্কিম ভারত সরকার এনেছে যাতে করে সবার সেলফ এমপ্লয়মেন্ট, সেই দিকে ইনভেস্টমেন্ট বা কিছু গড়ে তুলতে পারে, সেদিকে সব বাবা মার বা সব পরিবারেরই খেয়াল রাখা উচিত। ফিনান্সিয়াল রিসেট এছাড়া এই এআই এর, তার উপর আবার এই এআই এর প্রকোপ, এই সব কিছু মিলিয়ে যা পরিবর্তন হবে ভবিষ্যতের দিকে তাকিয়েই কিন্তু বর্তমানের ইনভেস্টমেন্ট নীতি, নিয়োগ নীতি নির্ধারণ সব কিছু লাগু হচ্ছে, তো সেই দিকে খেয়াল রাখা ভীষণ জরুরি। আর এরপরে সবশেষে এটা বলেই শেষ করব আজকে যে এই যে যা দেখলাম আমরা এআই ইম্প্যাক্ট সামিট, যেই ইম্প্যাক্ট সামিট শুধুমাত্র এই কারণে হয়েছিল যে দেশের 140 কোটি জনগণের স্বার্থ রক্ষা করার জন্য যে ডিসিশন মেকিংয়ে, যেটা বললাম এতক্ষণ আগে বলেছি যে ডিসিশন মেকিংয়ে ভারত নিজের অংশীদারিত্ব রাখছে, সেটাকে অ্যানাউন্স করা সারা পৃথিবীতে। আজকে সেই ইম্প্যাক্ট সামিটে, যেটা এত বড় একটা আয়োজন ছিল, যেখানে এত দেশের গভর্নমেন্ট প্রতিনিধিরা, এত বড় বড় কোম্পানির সমস্ত উদ্যোক্তারা ছিলেন, সুন্দর পিচাই গুগল থেকে শুরু করে ওপেন এআই এর প্রতিষ্ঠাতা, এনারা সবাই ছিলেন। তো এর মাঝে কংগ্রেসের কিছু লোক এইভাবে
পলিটিক্যাল প্রোটেস্ট বা গভর্নমেন্ট অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্টকে কিভাবে অ্যান্টি ইন্ডিয়া প্রোটেস্টে পরিণত হয়ে যায়, সে তো এই কংগ্রেস দেখালো যে কিভাবে শুধুমাত্র গভর্নমেন্টের পলিটিক্যাল প্রোটেস্টের জন্য এইভাবে শার্ট খুলে ঢুকে একটা পুরো দেশের ভাবমূর্তি নষ্ট করলো, পুরো দেশের সম্মান নষ্ট করলো। এটাকে দেশদ্রোহিতা ছাড়া তো আর কিছুই বলবো না, তবে এটাই বলবো যে যত পারুক দেশদ্রোহিতা করে নিক, কি কংগ্রেস হোক, কি এখানের পশ্চিমবঙ্গের রিজিয়নাল কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস, যারা এসআইআর এর বিরোধিতা করে, যেটা এত বড় একটা সেন্সিটিভ দেশের সুরক্ষার বিষয়, সেটার বিরোধিতা করে, কি ওয়াকফ আইনের বিরোধিতা করে, এখনো অবধি পশ্চিমবঙ্গ সরকার ওয়াকফের সম্পত্তির কোনো হিসাব দেয়নি, ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরেও সাইটে আপলোড করেনি তাদের সমস্ত কিছু। কারণ কে বলতে পারে, কারণ এরা হিসাব দেওয়ার এদের ক্ষমতা নেই, কে বলতে পারে যে আমার বাবার 2 কামরার ফ্ল্যাট বা আপনার বাবার 2টো একফালি জমি সেটা ওয়াকফের আন্ডারে চুপিসারে চলে গেছে কিনা। আমি উদাহরণ দিচ্ছি। কে বলতে পারে দক্ষিণেশ্বরের কালী মন্দির থেকে ইডেন গার্ডেনও ওয়াকফের সম্পত্তি হয়ে গেছে কিনা। আবারও বলছি, উদাহরণ দিচ্ছি, যে পশ্চিমবঙ্গ সরকার এখনো অবধি কোনো রকম ওয়াকফের কোনো সম্পত্তির হিসাবই দেয়নি, সম্পূর্ণ হিসাবই দিতে পারছে না, দেয়নি। তো এদিকে হচ্ছে লেফট ফ্রন্ট, কমিউনিস্টরা, লেফটিস্টরা, যারা চিরকাল চেষ্টা করে গেছে চুপিসারে কিভাবে ডেমোগ্রাফিক ইনভেশনের মাধ্যমে কিভাবে এই ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করবে। তো যে যত পারুক দেশদ্রোহিতা করে নিক, এটাই বলবো, যেহেতু মাটি ভারতবর্ষের, যেহেতু ভারতের সংস্কৃতি, ভারতের শিক্ষা, তাই এদিকের দলে যদি 100 জনও থাকে, সবসময় জানবেন এদিকের দলে একজন হলেও বেশি থাকবে, 101 জন থাকবে। আর এই দিকের দলে আমাদের মতো কোটি কোটি ছেলেমেয়েরা বিনা স্বার্থে শুধুমাত্র দেশের জন্য, যে দেশের ভালোর জন্য যে লড়বে, তার হয়ে কথা বলবেই।